27 তারিখে এসএসসি পরীক্ষার রেজাল্ট ছিল, তাই যা হোক করে 10 জনে পাশ করেছি। খুব খুশিতে আছি। তাই শীতলের দোকানে বসে এক হাতে চায়ের কাপ, আরেক হাতে সিগারেট। চায়ের চুমুক আর সিগারেটের টান যদি একসাথে মিলে যায় তাহলে মজায় মজা। যারা খায় তারাই বুঝবে। শীতলের দোকানে বসে আছি, দেখলাম রিমন এলো। আমার সামনে এসে বলল, কিরে রাকিব, কবে পার্টি দিচ্ছিস? আরে কিসের পার্টি? এই যে তুই এক্সামে ভালো রেজাল্ট করেছিস। ওই শালা, তুই আমার থেকে 3% বেশি পেয়েছিস, তাই তুই দে। আচ্ছা দেবো, এক জায়গায় চলে যাবি। এবার চায়ের কাপটা শীতলের দোকানে রেখে রিমনের কাছে চলে এলাম। টাকা পয়সা মেটানোর কোনো দরকার নেই, সব ধারে। রিমনের কাছে আসতেই আমার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করার পর, হ্যালো। তুই কোথায়? চা বাবা, এ তো মা ফোন করেছে। আমি যদি বলি শীতলের দোকানে আছি তাহলে আজ আমার কপালে ভাত নেই। না মানে মা, এই তো আমি রিমনদের বাসায় আছি। যেখানেই থাকিস তাড়াতাড়ি বাসায় আয়। কি হয়েছে মা? কোনো অঘটন ঘটলো না তো? তোর মুখে ওই এক কথা, তাড়াতাড়ি আয়। এবার আমি রিমনকে বাই বলে বাইকের 110 স্পিডে বাসায় এসে হাজির। কি হয়েছে মা? তাড়াতাড়ি রেডি হয়ে নি। কেন? আমার বন্ধুর মেয়ের বিয়ে। কই, আমাকে তো আগে কিছু বলনি। তোর কি বাড়িতে টিকি পাওয়া যেত নাকি? মা, এটা কিন্তু ভালো হচ্ছে না। হে আল্লাহ, তাড়াতাড়ি রেডি হ, না হলে পাস পাবো না তো। আচ্ছা, এবার আমি স্পাইডারম্যানের মতো আমার রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে এলাম। মায়ের পছন্দ হতেই হবে, তাই ভালো কিছু পরে বের হলাম। মায়ের পছন্দই আমার বেস্ট পছন্দ। এবার আমরা রওনা দিলাম। ও হ্যাঁ, আপনারা তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। ওকে, আমার নাম হলো রাকিব। আপনাদের পরিচয় দিতে পৌঁছে গেলাম। আমরা এখন মায়ের ফ্রেন্ডের বাসার সামনে। মাকে দেখতেই মায়ের ফ্রেন্ড মাকে জড়িয়ে ধরে মরা কান্না কেঁদে দিল। আমি বুঝি না মেয়েরা এত ওভার রিয়েক্ট কেন করে। এবার মায়ের ফ্রেন্ড আমার মাথায় হাত বুলানোর চেষ্টা করলো। এবার দেখি আমার গালে একটা চুমু খেয়ে বলল, রে, তোর ছেলে তো অনেক বড় হয়ে গেছে। আমার এগুলো প্রচুর খারাপ লাগে। এজন্যই আমি আত্মীয়দের বাসা যাওয়া বন্ধ করে দিয়েছি। দীর্ঘ 30 মিনিট ধরে বসে আছি। খুব খিদাও লেগেছে। আমার খিদা লাগলে আমি আবার থাকতে পারি না, তাই আমি এদিক ওদিক যেতে লাগলাম। হঠাৎই পা স্লিপ করে একটা মেয়ের গায়ে পড়ে যায়, আর আমার ঠোঁট ওর ঠোঁটের সাথে মিলে যায়। আমি তো পুরাই অবাক। আমি মেয়েটার ওপর থেকে ঝটপট করে উঠে পড়লাম, আর চোখ তুলে তাকাইতে দেখি এ তো এক পরীকেও হার মানাবে। অনেক সুন্দর দেখতে, চোখ দুটো টানা টানা। আমার চোখের সামনে এবার থরি মেরে বলল, এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? আমি একটা লাজুক ছেলে, তাই মেয়েদের সাথে কথা বলতেও লজ্জা পাই। না না, মানে এখানে তেল পড়েছিল তো, তাই পড়ে গিয়েছি। এই মিস্টার, সব বুঝি, সব লাইন মারার ধান্দা। এই মেয়ে, একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি লাইন মারি না। সে তো জানি, শুধু আমার মতো সুন্দরী মেয়েদেরই লাইন মারেন। ওই শোনে, আপনি সুন্দরী। এই মিস্টার, হাসার কি হলো শুনি? মেয়েটা এবার দেখে রেগে আগুন। আপনি তো ময়দা সুন্দরী। না, আমি ন্যাচারাল সুন্দরী। সবাই ওইরকমই বলে। আমি সবার মতো না। আমি কিভাবে বিশ্বাস করবো শুনি? আপনাকে বিশ্বাস করানোর জন্য কি করতে হবে? বেশি কিছু না, তোমার মনে যাওয়ার জন্য পারমিশন দিলেই হবে। এই শুনুন, আপনি তো বিয়েতে এসেছেন। তো আপনার কি মনে হয় আমি কারো কোরবানিতে এসেছি নাকি? কোরবানি মানে? আজ তো মেয়ের বিয়ে এই বাড়িতে, তো আজ যে ছেলেটিকে ওই মেয়ে বিয়ে করবে সে তো আজ কোরবানি হবে। এটা শুনে আমার শার্টের কলার ধরে বলল, এই এই ফাজিল পোলা, সেই মেয়েটি আমি। যা শালা, শুনেই আমার চোখ চড়ক গাছ। এই না না, মানে দেখো। কি দেখবো? না না, মানে এসব মাকে একদম বলবে না। কে তোমার মা? যাক বাবা, বাঁচা গেছে। এই মেয়ে দেখি মাকেও চেনে না। যাও, এবার বিয়েটা করে ফেলো। আমার মাকে জেনে তোমার লাভ কি? এবার আমি এক ধরে ওখান থেকে চলে এলাম। পুরি বাবারে, কি মেয়ে রে ভাই! এই মেয়ে তো পুরাই আগুন, যাকে বলে পানিতেও আগুন লাগিয়ে দেবে। এই মেয়ে নতুন জায়গা, কিছুক্ষণের মধ্যে কিছু বন্ধু জুটিয়ে ফেলেছি সে জায়গায়, তাই তাদের নিয়ে একটু এলাকাটা ঘুরতে বের হলাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। এখন বিয়ে সব কাজ চলছে, এখনো বর আসেনি, কিন্তু আমার বাবা আমার সামনে এসে গেছে। যাক, ভালোই হলো। বাবা থাকলে মাকে আর ভয় পেতে হয় না। এবার হঠাৎই শুনলাম নাকি বড় একটা মেয়েকে নিয়ে ভেগে গেছে। এটা কিন্তু নাইনসাবি ভাই।
একটা মেয়ের জীবন এভাবে নষ্ট? হঠাৎ আমার মা আর বাবা আমাকে একটা রুমে ডেকে বলল, তুই এই পাঞ্জাবিটা পরে নিচে আয়। না মা, যা গরম, বিয়েতে আবার পাঞ্জাবি পরবো? আর মা, বিয়ে তো ভেঙে গেছে। না, বিয়ে ভাঙিনি। ধুর, কি যে বলো, একটু আগে শুনলাম বড় একটা মেয়েকে নিয়ে ভেঙে গেছে। তার সাথে কোনো কথা নেই, তোর সাথে ওই মেয়ের বিয়ে। মা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবি না? মেয়েটি দেখতেও ভালো আর তোর সাথে পড়ে। মা, আমার মাত্র 17+ বয়স, আমি অল্প বয়সে বিয়ে করতে পারবো না, প্লিজ। এবার বাবা বলল, অপর্ণা, ছেড়ে দাও না, ছেলেটার এখনো তো বয়স হয়নি। আর মেয়েটা ছেলেটার থেকে বয়সেও বড়। মেয়েটার বয়স 18 বছর। মা, এটা নাইনসাবি, তুমি তোমার সুখের জন্য আমার জীবনটা কোরবানি দিচ্ছ। আরে পাগল ছেলে, এটা কোরবানি না। আর মেয়েটাকে আমার অনেক আগে থেকেই পছন্দ, আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি। মা, মা, আমার থেকে মেয়েটা সিনিয়র, প্লিজ মা। আর আমার এখন বয়সও কম, আমার কোনো কথা না শুনে আমার বিয়েটা যেতে দিল। আমি এখন সাপের মতো রেগে ফসি, যাকে ভাবো তাকে কামড়ে শেষ করে দেব। শালা, আমার এই বয়স 17 বছর আর মেয়ের 18 বছর, এটা কিভাবে সম্ভব? সিনিয়র বউ আবার কম বয়সের বিয়ে, ওই মেয়েকে আমি মেরেই ফেলবো। আজ আমাদের বিয়ে রাত, ও সরি, বাসর রাত। আমার রুমের সামনে ভাবিরা আমার সাথে ইয়ার্কি মারছে, আমি তো রেগে একেবারে লাল হয়ে আছি। আবার ভাবিরা টাকা দাবি করছে, 10,000 টাকা। আমি শালা একই ব্যাচেলর মানুষ, আবার আমার কাছে টাকা কোথায় আসবে শুনি? আমি ছুটে গিয়ে বাবার কাছ থেকে টাকা এনে দিলাম, তবেই ঢুকতে দিল। ঢুকেই দেখি পত্নী রাজ্যের পত্নী কুমারী আমার বিছানায় ভাগ বসিয়েছে। ওরে ভাই রে ভাই, আমার গায়ে তো এখন আগুন জ্বলছে। শালার মেয়ে, পেতনি ডাইনি শাকচুন্নি। এবার আমি চুপচাপ ওই মেয়েটির পাশে গিয়ে বসলাম। এখনো মেয়েটির নামও জানি না। এবার আমার কাছে এসে বলল, এই যে মিস্টার, কোরবানি হলো এবার? এই, একদম কথা বলবেন না আমার সাথে। কেন? আমার মতো স্টাইলিশ আর হ্যান্ডসাম ছেলে দেখলেই শুধু বিয়ে করতে ইচ্ছে করে, তাই না? হ্যান্ডসাম না চাই, পুরাই খ্যাত। ওই, যা খুশি বলুন, আমি জানি আমি কতটা সুন্দর। অবশ্য আপনার মতো আমি ময়দা সুন্দরী না। তা ঠিক আছে, তা আজ আপনার বইয়ের জন্য কি উপহার এনেছেন শুনি? বউ শব্দটা শুনতেই আমার মাথায় 110 ডিগ্রি জ্বর চলে এলো। যেখানে আমারই বয়সে, এই বয়সে জেফ নামক একটা বস্তু থাকা উচিত, আর সেখানে বউ। কে বউ? কেন আমি? এই মেয়ে, একদম বইয়ের অধিকার ফলাতে আসবে না। কেন? আপনি হয়তো জানেন না, আমি আপনার থেকে ছোট। আমার বয়স 17 বছর আর আপনার 18 বছর। এবার হেসে এসে আমার কাছে এসে আমার গাল দুটো টেনে বলল, ওরে আমার জুনিয়র বর। আমি তো আরো রেগে আগুন হয়ে গেলাম। আমার মাথা এখন গরম হয়ে গেছে। হই, আপনি তো আমার থেকে পড়াশোনা তো সিনিয়র নাকি? না, তুমিও এসএসসি পরীক্ষা দিয়েছো আর আমিও। বুঝলাম, তবে আমি কিন্তু ডিভোর্স চাই। আচ্ছা, আমি তাহলে তোমার মাকে গিয়ে বলে আসি। মায়ের কথা শুনে আমি ভিজে বিড়াল। এই, না না না, প্লিজ মাকে কিছু বলবেন না, আমি মাকে প্রচুর ভয় পাই। তাহলে আমি যা বলবো তা মানতে রাজি? জি। আমি তোমার গালে একটা কিস করতে চাই। না, এটা সম্ভব না। কেন না? জানি না, না বলা সত্ত্বেও আমার গালে একটা কিস করে দিল, আর আমি রাগে না থাকতে পেরে দিলাম একটা চর বসিয়ে ওই মেয়ের গালে। বলেছি না, একদম বইয়ের অধিকার ফলাতে আসবে না। আমি এখন অনেক ছোট, আমি এসবের কিছু বুঝি না। এবার মেয়েটি মাথা নিচু করে বলল, আচ্ছা, আমি মনি। আমি রাখি, এবার নিচে যাও, আমি এবার ঘুমাবো। এই কথা শুনে আবার আমার সাথে ঝগড়া লেগে গেল ওই মেয়েটির সাথে, মানে মনি। আমি কেন যাব? যার দরকার সে যাবে। মানে কি? আমার রুম, আমার বিছানা। কি তোমার মানে? বিয়ে করেছো কেন আমাকে তাহলে? এবার আমি ওর সামনে দুটো হাত জোর করে পড়লাম। হরে আমার মা, তুই এখানেই ঘুমা, আমি গেলাম। কোথায় যাবেন? মরতে যাবেন? যাব। বিয়ের পর তো স্বামীর সব। এই দেখুন, কি আপনার স্বামী? আচ্ছা, স্বামী না, জুনিয়র বর। এই, আমি না তোকে মেরেই ফেলবো, পেতনি কথাকার। এই, পেতনি বললে না মেরে ফেলবো একদম। যা পারিস করে নে, ডাইনি একটা। দেখবে কি করতে পারি। এবার আমি ওর কাছে মুখ ঝুঁকে দেখেন, এবারও আমার মুখটা হাত দিয়ে ধরে পুরোই রসগোল্লা খাইয়ে দিল, যাকে বলে লিপ কিস। আমি যাই হোক করে ওর থেকে ছাড়িয়ে আমার ঠোঁটটা মুছতে লাগলাম। হে, ছি 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 ছি, এগুলো কি? সঙ্গে সঙ্গে আমি ওয়াশরুমে গিয়ে আমার ঠোঁটটা 10 মিনিট ঘষলাম।
এবার আমি রুমে এসে দেখি মনি মনে হয় আমার উপর রেগে গেছে। আমাকে দেখে রেগে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। আমার আর কি করার, আমি নিচে গিয়ে শুয়ে পড়লাম। রাতে মশাও কামড় দিচ্ছে। এদিকে সিনিয়র বউ আমার রক্ত কাছে। এবার তুইও খা ভাই। এবার আমি অনুভব করলাম কে যেন আমার গায়ের বেড কভার দিয়ে ঢেকে দিল। আমার বুঝতে বাকি রইল না এটা মনি। আমি কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি নিচে যেতেই সবাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি ভাবছি এভাবে হাসে কেন আমার দিকে তাকিয়ে। আই এম কনফিউজড। তাই আমি ওয়াশরুমের আয়নার সামনে গেলাম। নিজেকে নিজেই চিনতে পারছি না। একবার আয়নাতে হাত বুলিয়ে দেখলাম, না এটা তো আমি, কিন্তু আমার গোটা মুখে লিপস্টিকের দাগ। আমি এটা দেখে মনিকে ডাক দিলাম, মনি পেতনি, তোকে মেরে আজ আমি বালির চাপা দিয়ে দেব। আমি এবার রেগে আমার রুমে গেলাম। আমি দরজা খুলতেই পুরি বাবারি মনি শাড়ি পরছে। এখন যাওয়া যাবে না, দেখতে পেয়ে যাবে। এই ভিতরে আসো না জুনিয়র বর। আমি ওকে দেখে পুরাই লজ্জায় লজ্জাবতী হয়ে গেলাম। মনি শাড়ি পরছে তাই আসতে বারণ করলো। আমি রেগে বললাম, কেন আসবো না শুনে? দেখতে পাচ্ছ না আমি শাড়ি পরছি? তো আমি কি করব? কি করব মানে? দেখতে পাচ্ছ না আমি শাড়িটা ঠিক মতো পরতে পারছি না? তো তো মানে শাড়িটা পরিয়ে দেবে তো নাকি? ওহ, এসেছে কোথাকার মহারানী। পড়তে পারলে পড়ুন, না হলে এখানে বসে থাকুন। রাকিব তুমি এমন কেন? ও মা, তুমি জানো না বুঝি? রাকিব প্লিজ শাড়িটা পরিয়ে দাও। এত করে যখন বলছো, ওয়েট, মাকে ডেকে দিয়েছি। তুমি থাকতে মাকে ডাকছো কেন? কেন মানে কি? হ্যাঁ, আমি এখনো ছোট না? আমি শাড়িটারি পরাতে পারবো না। তাই আগে এটা বলো, মুখ চোটের লিপস্টিক কে লাগিয়েছে? কই আমি জানি না তো। হে পেতনি, তোকে না আমি মেরেই ফেলবো, সত্যি বলছি। ভূত একটা। এই বলে হাসতে লাগলো। মনে হাসিটা সত্যি অনেক অসাধারণ। এবার আমি এর আগে গজগজ করতে করতে নিচে নেমে গেলাম আর মাকে ডেকে দিলাম মনের শাড়িটা ঠিক করে দেওয়ার জন্য। আমি এখন বাবার সামনে বসে আছি, দুটো হাত দুটো গালা দিয়ে। এখন ভাবছি, ভাই রাকিব, তোর তো এই বয়স, আর তোর আবার বউ, কি খাওয়াবো? সবটাই তো বাপের খরচ। রাগে আমার মাথা গজগজ করছে সব সময়। এই সময়ে এত চাপ নেওয়া যায়? আপনারাই বলুন। এভাবে আমাকে চিন্তা করতে দেখে বাবা বলল, কি হলো রাকিব, এভাবে বসে আছিস কেন? কি হলো মানে? কোরবানি দিয়ে এখন বলছো কি হলো? তোমরা আমার কেউ না। রাকিব তুই ভুল বুঝছিস। বলবো যার কি আছে শুনি। রাকিব, সময়ের অনুপাতে এটা হয়ে গেছে, কি করবি বল? এটি শুধু তোমাদের জন্য হয়েছে। আচ্ছা বাবা, তুমিই বলো, আমি এখন ওকে খাওয়াবো কি? আমি তো এখন নিজের প্যান্টটাই ঠিক মতো পরতে পারে না। চিন্তা করছিস কেন, বৌমা পরিয়ে দেবে। বাবা, তোমাকে না আমি। হঠাৎ কে যেন এসে আমার পাশে বসলো। হি হি, পেতনির মতো হাসতে লাগলো আর বলতে লাগলো, জি বাবা, এবার থেকে আমি পরিয়ে দেব। আমার ছেলেকে একটু শাসন করো তো, পুরোই বাদর তৈরি হয়েছে। সে তো বোঝাই যাচ্ছে পুরোটাই একটা বাদর। আমার তো এসব কথা শুনে পুরাই মাথা গরম। এত রাগ লাগছে কি বলবো, কিন্তু কিছুই এখানে করা যাবে না। রান্নাঘরে মা আছে আর সামনে বাবা। মিস মনি, আপনি প্লিজ চুপ করুন। রাকিব, তুই বৌমাকে আপনি বলছিস কেন? তোদের কি এখনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি? আমি এবার আমতা আমতা করে বললাম, না না বাবা, এই তো তুমি মনি। তুমি এখানে কখন এলে মনি? তোমার নাম কি মনি? তুমি কিসে পড়ো? বাদ দে। আচ্ছা, আজ তোরা দুজন কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে আসবি। দুইজন মানে? তুই আর বৌমা। এই শালা শুধু বোমা আর বোমা, পুরো শালা প্যারার ডবল প্যারা। এত রাগ লাগছে মনে হচ্ছে ওই মেয়েকে ওর বাপের বাসায় ঢেলে দিয়ে আসি। এখন থেকে এইবার শুধু বৌমাকে নিয়ে ঘোরো। এত কম বয়সে বিয়ে করেছে শুনলে যে কেউ হাসবে। আমি কাউকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। পারবি না মানে কি? পারবো না মানে পারবো না। বেশি না বকে বৌমাকে আমি টাকা দিচ্ছি, দুজনে চলে যাস। ওকে কেন? আমাকেও টাকাটা দাও। তোকে বিশ্বাস করতে পারছি না। ও, তার মানে হলো যখন আমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার বোমা হয়েছে পর হলাম আমি। এবার বাবা ব্রেকফাস্ট নিয়ে চলে এলো। এবার খেতে খেতে দেখি কে যেন আমার পায়ে ওর পা ঘষাঘষি করছে। খুব কাতুকুতু লাগছে। আমি এবার টেবিলের নিচে দেখতে দেখি মনি পা দিয়ে কাতুকুতু দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে। আমি এবার পা সরিয়ে নিলাম। ও আরো আমার কাছে আসতে লাগলো। এবার মনি আমার হাতের ওপর ওর হাতটা রাখলো। আমি তো রেগে আগুন।
এই ডাইনি, ছাড় বলছি, ছাড়। না, ছাড়বো না। আমি তাহলে উঠতে বাধ্য হব। আচ্ছা উঠে যাও, কালকে ডিভোর্সের কথাটা আমি মাকে বলে দেবো। এই চুপ চুপ। তাহলে যা করছি চুপচাপ সহ্য করো। ব্ল্যাকমেল আমার সাথে? এটা ব্ল্যাকমেল, এটি স্ত্রীর কর্তব্য। কই, কোনো মুভিতে দেখিনি তো। আর দেখতেও হবে না। আবার দেখি আমার পায়ে কুতু কুতু দিচ্ছে। ওরে বাবারে, কি মেয়ে রে বাবা, পুরাই আগুন। মেয়ে তো নয়, যেন ডাইনি রাজ্যের রাজকুমারী। অনেক কষ্টে খাওয়া সেরে রুমে এসে বসলাম। দেখি মনিও এলো, আমার পাশে বসলো। আমি এবার বললাম, দেখো আপু, আমি আপনাকে বউ হিসাবে মেনে নিতে পারছি না। আপু কথাটা শুনে মনি রেগে 440 ভোল্ট। এবার আমার কলার ধরে বলল, খবরদার আমাকে আপু বলবি না। আপু বললে কি করবেন শুনি? আমি যাই মায়ের কাছে। এই বউ, না না, আমি আর কিছু বলবো না। একটু তেল মারতে হচ্ছে, না হলে মা যদি জানতে পারে ডিভোর্সের কথা, তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আর এই বাসাতে রাজত্ব করবে ওই মণি নামক পেতনিটা। আর কোনো ঝগড়া না করে দিনটা মোটামুটি কাটালাম। এবার সন্ধ্যা নেমে এলো। মাটির বুকে কলেজের ফর্ম ফিল আপ করতে হবে, তাই মনিকে নিয়ে বের হলাম। সাথে আমার ভাঙা বাইকটা তো আছেই, তারপর আবার টাকা আছে মনির কাছে। ও এবার আমার কাঁধে হাত রেখেছে। ভাইরে, আমার কাঁধটাতেও খুব কুতু কুতু লাগতেছে। ফর্ম ফিল আপ করে এবার ফুচকা খাওয়ার মন হয়েছে পেতনির। আমি শত বাধা দিলেও এ বাধা কোনো মেয়েই মানবে না, তাই ফুচকার দোকানের সামনে ব্যাগটা স্টান করে দোকানের দিকে এগোতে লাগলাম। বাহ, অনেকগুলো মেয়ে আছে তো, তাই আমি আবার বাইকের আয়নার কাছে গিয়ে আমার এই ক্ষেতমার্কা স্টাইলটা একটু বাইরে নিলাম। আমি একটু কাছে যেতেই দেখলাম অনেকগুলো মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমিও একটু একটু দিচ্ছি। আর কি, মানে লোভ। মনি আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে আজ মেরেই ফেলবে। এবার ফুচকা নিয়ে একটা টেবিলে বসলাম। আমি ফুচকা না খেয়ে ওই মেয়েগুলোর দিকে একটু একটু করে তাকাচ্ছি, আর মাঝে মাঝে মনির দিকে তাকিয়ে হু হু করে হেসে চুপ হয়ে যাচ্ছি। মনি কোনো কথা না বলে থ হয়ে বসে আছে, আর আমার দিকে তাকাচ্ছেও রেগে চোখ লাল হয়ে গেছে। সত্যি অসাধারণ লাগছে মনির ওই রাগান্বিত মুখটা। দীর্ঘ 10 মিনিট এভাবে করার পর একটা মেয়ে আমাদের পাশে এসে বসল। মনি দেখছে আর রাগে ফুঁসছে। এবার মেয়েটি বলল, আপনার নাম কি? রাকিব। আপনার? মায়া। নাইস নেম। আমি কথা বলতেই মনি আমার দিকে রাগে চোখে তাকাচ্ছে আর বলছে, অন্য মেয়ের নাম শুনে আবার নাইস বলা হচ্ছে? বাসায় চল, আজ তোকে আমি ফাজি বানাবো। আমি মনিকে আরো রাগানোর জন্য বললাম, আপনার মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে? নাম্বার না, তবে এফবি আইডি পেতে পারেন। এবার দিলাম আমি। রিকোয়েস্টও দিল। এবার মেয়েটি মনের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটি কে? একটু মজা করে বললাম, উনি তো আমার ভাবি। এই কথাটি শোনার সাথে সাথে মনি দাঁড়িয়ে আমার কলার ধরে বলল, কুত্তা বিলাই গাধা হারামি, আমি তোর ভাবি? জি না না, মানে ভাবি তো আপনি। ওই মেয়েকে বললাম। মনি আমাকে খুব জোরে জোরে মারতে লাগলো, আর শেষে কান্না শুরু করে দিল। মেয়েটাকে দেখে খুব মায়া হতে লাগলো, তাই আমি মনিকে বুকে জড়িয়ে বললাম, এই বউ, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। সরি মানে? তুমি জানো না আমি কতটা কষ্ট পেয়েছি? সেটা আমার বোঝার মতো ক্ষমতা এখনো হয়ে ওঠেনি, কারণ কাউকে তো ভালোবাসতে পারিনি। কাউকে বাঁচতে হবে না, আমাকে বাঁচতেই হবে। আচ্ছা। আজকের পর থেকে অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকলে না আমি খুন করে ফেলবো। কেন? কেন মানে? তুমি আমার স্বামী। এখন বুঝতে পারছি স্বামী না, আসলে আসামি। আচ্ছা, বাসায় চলে। এবার আমরা বাসার দিকে রওনা দিলাম। মনি আমার পিঠে মাথা রেখে আছে। শুনেছি বাইকের পেছনে মেয়ে বসলে বেশ ভালো রোমান্স করা যায়, কিন্তু মনের সাথে ওইসব ছি 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 ছি। আমি ওর থেকে অনেক ছোট, তা থেকে একটু হয়েই যাক। এবার আমি মাঝে মাঝে ব্রেক মারছি, আর মনি আমার দিকে বেশ ঝুঁকে পড়ছে। বেশ মজাই লাগছে আমার। মনি খুব হাসছে আর আমার পিঠে মারতে লাগলো। এই পাগল, কি হচ্ছে? আমার ভীষণ ভয় লাগছে। ভয় লাগছে তো শক্ত করে জড়িয়ে ধরে আমায়। এবার মনি আমাকে জড়িয়ে ধরলো, আর এই প্রথম ফিল করলাম জড়িয়ে ধরার কি মজা। আমার বাইকের স্পিড ছিল 45 আর এখন 85। এবার মনি আমার গালে একটা কিস করলো। আমি তো আবার রেগে আগুন, কিছু বললাম না, সোজা বাসাতে এসে ওয়াশরুমে চলে গেলাম। এবার আমার যে গালে কিস করেছিল সেই গালটাকে দীর্ঘ 15 মিনিট ধরে ঘষলাম। আর একটু বেশি ঘষলে হয়তো ছাল চামড়া সব উঠে যেত। আমি এবার মুখ ধুয়ে চুপচাপ রুমে এসে বসলাম। এবার মনি আমার সামনে শাড়ি খুলতে যাবে, ঠিক তখনই আমি বললাম, এই কি করছেন? দেখছেন না এখানে একটা পিচি পোলা আছে? আমি বাইরে যাব, নেক্সট তারপরে পড়ুন।
মনি আমার দিকে তাকে মিটি মিটি হাসছে। এবার দেখি রুমের দরজাটা বন্ধ করে দিল। এবার আমার সামনে এসে সোজা শাড়ি খুলে চেঞ্জ করতে থাকলো। ওরে ভাই রে, আমার কি লজ্জা লাগছে রে। মনি লজ্জা না পেয়ে আমার সামনেই ড্রেস চেঞ্জ করলো। এবার মনি আমাকে জড়িয়ে ধরলো। রাতে ডিনার সেরে সোফাতে বসে পাবজি খেলছি। কিছুক্ষণ পর মনি আমার পাশে এসে বসলো আর আমায় জড়িয়ে ধরেছে। আমি তো কিছুই করতে পারছি না, কারণ আমার হাতে মোবাইল আর আমি পাবজি খেলছি, নইলে আজ ওর মজা দেখিয়ে দিতাম। খুব রাগ লাগছে আমার জড়িয়ে ধরে বসে থাকতে থাকতে আমার গা টেনে পড়ল। এই জুনিয়র বর, আমি রেগে ওর দিকে তাকিয়ে বললাম, বলছি চলো না ঘুমিয়ে পড়ি। জান না, আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? বর না পাশে থাকলে বউ কি ভালো লাগে বলো? ওই যাও তো, এখন বিরক্ত করো না। এবার মনি আমার দিকে তাকিয়ে রেগে আমার দিকে কিলিং লুক দিয়েছে। খুব ভয় লাগছে। হঠাৎ আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল আর আমি তাতে তো আরো রেগে আগুন। এই মোবাইলটা দিন প্লিজ, আর একটু খেলা বাকি আছে। পাবজি খেলা যে কি মজা, যারা খেলে তারাই একমাত্র বলতে পারবে। না, দিতে পারবো না। কেন দেবেন না? এটি কি আপনার বাবা কিনে দিয়েছিল নাকি? জি। হই কি মিথ্যুক রে আপনি, এটা আমার বাবা কিনে দিয়েছিল। তো তোমার বাবা আমার বাবা হলো না নাকি? কথার মধ্যে লজিক আছে, বলতে হবে। না, আমার বাবা আপনার বাবা না। দেখে মনি আমার সামনে এলো রেগে মেগে। আমি বিছানার দিকে এগোতে লাগলাম। মনি আমার সামনে এগিয়ে আসে। আমি অবশেষে বিছানায় পড়ে গেলাম। মনি অনেক রেগে আছে, কিন্তু রাগার কারণটা খুঁজে পেলাম না। আমি বিছানার উপর পড়ে যেতেই আমার উপর চেপে আমার কলার ধরে বলল, এই তুই আমাকে ভালোবাসিস কিনা বল। আমি তো ভাই ভয়ে চুপসে গেছি। একে আমার বয়স কম। না না, মানে বাসি তো, ডাহা মিথ্যা কথা। তাহলে আমাকে আপনি বলিস কেন? তো কি বলবো শুনি, আপনি তো আমার থেকে সিনিয়র। বয়সে তো সিনিয়র, কিন্তু স্টাডিতে তো একই। জি। আমাকে এভাবে কষ্ট দিতে ভালো লাগে তোর? আমি কোথায় কষ্ট দিলাম? আমি অত সব জানি না। আমাকে ভালোবাসবি কিনা বল। ইম্পসিবল। কেন? আমার নিজের মতো বিয়ে হয়নি, আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছে। তা আমাকে বিয়ে না করলেই পারতে। জানি না, এখন ঘুম পাচ্ছে আমার। শুনুন, আমি নিচে গিয়ে ঘুমাবো। আমার উপরে মনে ছিল, তাই মনের চোখে জল আমার গায়ে একটু একটু স্পর্শ করছে, মনে হয় কান্না করছে। এবার মনে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি বিছানায় থাকো, আমি নিচে যাচ্ছি। আমি এবার খুশিতে বললাম, যাক বাবা, বাঁচা গেল। কাল একটু ঘুমাতে পারেনি। এবার মনি চোখ মুছে নিচে ঘুমানোর জন্য গেল। আমি এবার কানে হেডফোন লাগে মনের আনন্দে পাবজি খেলছি আর ভাবছি আমার বিছানায় ভাগ দখল করা। অনেকক্ষণ পাবজি খেলার পর দেখি এবার ঘুমাতে হবে। এখন বাজে রাত 2:35, তাই কান থেকে হেডফোন খুলে একটু জল খেতে গেলাম। জল খেয়ে এসে রুমে ঢুকতে যাব, ঠিক তখনই চুপি চুপি কান্নার আওয়াজ পেলাম। আমি লাইট জ্বালাতেই মনি চোখগুলো বন্ধ করে দিল। এবার আমি লাইট বন্ধ করলাম। জানি মনি আমার জন্যই কান্না করছে। আমি এবার মনির কাছে গিয়ে বললাম, আপু, ও আপু। আপু আপু শব্দটা মনে শুনে রেগে আগুন হয়ে গেছে। সোজা আমার সামনে উঠে দাঁড়ালো পেতনির মতো আর আমাকে কোলে তুলে বিছানার উপর ফেলে দিল। পুরি বাবারে, আমার মনে হয় চোখটা গেল রে। চুপ। এই দেখুন, উল্টাপাল্টা কথা বলবে না। আচ্ছা রাখি, আমার দোষটা কোথায়? আমি কিভাবে জানবো? একটা অপুত ছেলে, কিছুই বোঝে না। না, আমি কিছুই বুঝি না। এবার ঘুমিয়ে পড়ুন। আচ্ছা। এবার মনি নিচে যাবে, ঠিক তখনই মিস মনি বিছানায় ঘুমান। কেন? কেন মানে? আপনি নিচে ঘুমাতে পারেন না, আমি জানি। তোমার জেনে লাভ কি? তাই তো, আমার আবার কি লাভ? এবার আমি বিপরীত মুখ করে শুয়ে পড়লাম। মনি কিছুক্ষণ বসে রেগে শুয়ে পড়লো মনে হয়। মনির রাগান্বিত মুখটা আমার কাছে খুব ভালো লাগে। মুখটা যখন রেগে লাল হয়ে যায় তখনও কি একটা পরীর মতো লাগে। কিন্তু আমি জুনিয়র আর মনি সিনিয়র, এই বয়সে বর্ব, ধুর, আমার দ্বারা এইসব হবে না। আমি এবার মনির দিকে ওকে ঝুঁকে মেরে দেখলাম মেয়েটা ঘুমিয়ে গেছে। মেয়েটার জন্য কেমন একটি মায়া লাগছে, তাই আমি ওর মুখের দিকে ওকে মারলাম আর সঙ্গে সঙ্গে ও আমার দিকে ঘুরে গেল। সত্যি সারাদিন আমার সাথে যতই ঝগড়া করুক না কেন, কিন্তু এখন একটা নিষ্পাপ শিশুদের মতো ঘুমাচ্ছে। দেখি মনের চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। আমি এবার মুখে হাত দিতে যাব, খুব লজ্জাও লাগছে। হাত দেবো কি দেবো না তাই ভাবছি। ধুর, বই তো, হাত দিয়েই দিই। আমি এবার মনির মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো একটা একটা করে সরিয়ে দিলাম। মেয়েটার
শিশুর মতো মুখখানি দেখে আমি আর থাকতে না পেরে মেয়েটার কপালে একটা কিস করলাম। দেখে মনি হালকা শিহরিত হলো। ঘুমিয়ে আছে তো তাই বুঝতে পারেনি। মনির ঠোঁটে দেখি লাল লিপস্টিক লাগানো আছে। আমি আবার লিপস্টিক পাগল, তাই আমি আর থাকতে পারলাম না। আমি ওর ঠোঁটের দিকে আমার ঠোঁট এগিয়ে নিয়ে গেলাম। আমি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট স্পর্শ করতে মনি আমাকে জড়িয়ে ধরলো। আমি ভয় পেয়ে গেলাম। ও মাগো, বাঁচাও বাঁচাও। এই ফাজিল, তোর এই ধান্দা ছিল শেষে? না না, মানে কি মানে? মনি মিষ্টি মিষ্টি হাসতেছে। আমাকে এখনো জড়িয়ে ধরে আছে। আমি তাড়াতাড়ি ওর থেকে ছাড়িয়ে একপাশে শুয়ে পড়লাম। ওরে ভাই রে, আমি তো ধরা খেয়ে গেলাম। থুর ভাইয়ারা, আপনার জন্য একটু রোমান্টিক সিনও তৈরি করতে গিয়ে আমার ইগোটাই নষ্ট হয়ে গেল। এবার মনি আমার গা ঘেঁষে বলল, কি জুনিয়র, অবশেষে এটাই বাকি ছিল? এই দেখুন, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর ওটা আমি ইচ্ছে করে করিনি। আমার স্বপ্নে এমন করার দোষ আছে। মনি এবার রেগে আমার কলার ধরে বলল, এই বল, আজ পর্যন্ত কতগুলো মেয়েকে কিস করেছিস? বাইরে, আমি তো ভয়ে শেষ। কই, একটাও না। ও আচ্ছা। ও আমার উপর থেকে কম্বল সরিয়ে আমার কপালে একটা কিস দিয়ে বলল, গুড নাইট আমার জুনিয়র বল। এবার কপালে একবার হাত বুলিয়ে দিল। আমি এবার কপালটা মুছে নিলাম। ইস, আগে মা এভাবে করতো, এখন দেখি বউ করছে। কি যুগ রে বাবা। এবার আমি এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি মনি আমার মুখের ওপর ওর ভেজা চুল রেখেছে। চুল থেকে হালকা হালকা পানি পড়ছে আমার মুখের ওপর। আমি তাতে একটু বিরক্ত প্রকাশ করলাম না। হয়তো আমি মনিকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছি। মনি আমাকে ভেজা চুলের গন্ধে মাথিয়ে তুলেছে। আমি যেন কোনো এক আলাদা রাজ্যের বাসিন্দা। এদিকে আমার বউ, মানে সিনিয়র বউ, আমার কপালে একটা কিস দিয়ে পড়ল। গুড মর্নিং আমার জুনিয়র বল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এ রাকিব, না না, তোর এখনো বয়স হয়নি, মাত্র 17 বছর বয়স। আমি এবার চোখগুলোতে হাত বুলিয়ে বললাম, গুড মর্নিং। আমি এবার চোখ খুলতে দেখি মনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কেমন একটা লজ্জা পেলাম, তাই আমি উপর হয়ে শুয়ে পড়লাম। কি লজ্জা লাগছে রে ভাই। এবার আমার বউ, মানে সিনিয়র বউ, আমার পিঠে ধাক্কা মেরে পড়ল। রাকিব, এই রাকিব। আমি কোনো উত্তর দিলাম না। লজ্জা লাগছে রে ভাই। এই জুনিয়র বল। জি বলুন। ওঠো, অনেক বেলা হয়েছে। আর একটু ঘুমাই না। তুমি এইভাবে শুনবে না, তাই না? আমি এবার ওর দিকে তাকালাম। দেখি মনি এবার ওর শাড়ির আঁচলটা এবার কোমরে কষল আর আমাকে কোলে তুলে নিল। আমি তো দেখেই অবাক। হ্যাঁ আল্লাহ, আমাকে আমার বউ কোলে তুলেছে। আমি ওর দিকে তাকালাম। মনি আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে অনেক হাসছে। আমি এবার থাকতে না পেরে ওর গলাটা জড়িয়ে একটা কিস করে ফেললাম। ভাইরে, সিনিয়র বউয়ের খাতির একটা আলাদা হিসাব। এবার মনিও দেখি আমার কপালে একটা কিস করলো আর ওয়াশরুমের দরজার সামনে আমাকে নামিয়ে দিল আর রেগে বলল, যাও ফ্রেশ হয়ে এসো। আচ্ছা, আমি তো ভাই এখন পুরাই ভিজে বিড়াল, যাকে বলে জুনিয়র বর। আমি এবার ওয়াশরুমের দরজাটা লাগাতে যাব, ঠিক তখনই বললাম, ওই সিনিয়র বউ। দেখি মনি মিষ্টি মিষ্টি হাসতেছে আর আমি দরজাটা লাগিয়ে দিলাম। আমি এবার ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে ঢুকলাম। দেখি আমার মোবাইলটা নেই। আমি মোবাইল না পেয়ে তো পুরো আগুন হয়ে গেলাম। এবার আমি চিৎকার করে ডাক দিলাম, মনি, মনি। একটু পর দেখি ছুটে ছুটে মনি এলো। যাও ফ্রেশ হয়ে এসো। এই নাও তোমার ফোন। তুমি আমার ফোন নিয়েছিলে কেন? নিয়েছিলে মানে? না না, তা না, মানে আমার ফোন নিয়েছিলে কেন? বাবা ফোন করেছিল। ও আচ্ছা। এবার আমি মোবাইলটা নিয়ে বিছানার উপর বসে পড়লাম। মনি আমার দিকে তাকিয়ে বলল, কি বললো জিজ্ঞেস করবে না? আপনাদের বাবা মেয়ের কথার মাঝখানে আমি ঢুকে কি করব শুনি। এবার দেখি আরো রেগে গিয়ে আমার চুলগুলো ধরে বলল, আমি কেন বিয়ে করলাম পুরোটাই একটা খ্যাত। চলুন না সিনিয়র বউ, ডিভোর্স দিয়ে ফেলি। ডিভোর্স শব্দটা শুনে মনি আরো খেপে গেল। সোজা আমার বুকের ওপর চেপে বসলো। তোকে না আমি আজ মেরেই ফেলবো। আজ আমি পিচ্ছি বলে আপনি আমার সাথে এমন করতেছেন? পিচ্ছি আর দেখা যায় না। জি, আমি তো পিচ্ছি। তুমি পিচ্ছি বলেই আজ তোর একটা বউ আছে। আমার কোনো বউ নেই তো। এই রাকিব, তোকে না আমি মেরেই ফেলবো। কেন মারবেন? আচ্ছা রাকিব, আমাকে কি একটুও ভালোবাসো না? আমি কেন বাঁচবো? আমি এখন অনেক পেয়েছি। আমার দ্বারা এইসব প্রেম ভালোবাসা হবে না। তোকে প্রেম কে করতে বলছে? কে বলেনি, তবে করব। করবো মানে? কার সাথে?
না না, মানে নতুন কলেজে যাব তো, তাই ভাবছি একটা করেই নেব। এই কুত্তা, বউ থাকতে আবার অন্য মেয়ের নামে প্রেম করবি? তাও তো ঠিক, তাহলে ভাবছি এবার বউয়ের সাথে প্রেম শুরু করব। এটা শুনেই মনি লজ্জায় লাল হয়ে গেল আর মাথা নামিয়ে মিটি মিটি হাসতে লাগলো। দুষ্ট। আমি তো দুষ্টুমি করতে পারি না, তাহলে আবার দুষ্ট হলাম কিভাবে? লঙ্কা লেবু ঠিক থাকলে অবশ্যই দুষ্টুমি করতে অসুবিধা হতো না। এই দেখো, বাজে কথা বলবে না একদম। ফ্রিজে লঙ্কা লেবু রাখা আছে। রাকিব, তুমি না সত্যি একটা পিচ্ছি, কিছুই বোঝো না। না বোঝাটাই বেটার। আমি এখন ছোট, জানো না? ওমা তাই? এবার দেখি মনি আমার বুকে মাথা রাখলো। আমি কিছু বললাম না। মেয়েটার রাগান্বিত মুখটা দেখে প্রেমে পড়ে গেছি। এই প্রথম কোনো মেয়ে আমার বুকে মাথা রেখেছে। খুব লজ্জাও লাগছে, আর সাথে কাতুকুতো। এই বউ, কাতুকুতো লাগে তো। লাগতে দাও। আরে আমি আর থাকতে পারি না। এবার মনি ওর হাতটা দিয়ে কিলবিল করে আমার বুকের মাঝখানে হাত বোলাতে লাগলো। আমি আর থাকতে না পেরে ক্যাতমার্কা হাসি দিয়ে যাচ্ছি, আর মনি আমাকে দেখে আরো হাসছে। আমি এবার একটু দুষ্টুমি করে মনিকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরতেই মনি কেমন একটা চিৎকার করে উঠল। এই কি হলো? কিছু না পাগল। আমার খুব লজ্জা লাগছে মনিকে জড়িয়ে ধরে থাকতে। আমি পিচ্ছি বাচ্চাদের মতো একটা পা মনির শরীরের উপর আর একটা পা নিচে। ওরে ভাই, কি কষ্ট হচ্ছে। মনে একটা মুটকি আর সেটা মনে হচ্ছে। আমার পাটা মনে হয় এবার ভেঙেই যাবে দেখছি। এই মুটকে, আমার পাটা ছাড়ো, লাগছে তো। এই কেমন কি? কে মানে? আপনি? এত আপনি আপনি করো কেন? আমি তো তোমার বউ নাকি? বউ? তবে সিনিয়র বউ। ওহো রে, আমার জুনিয়র বর। এটা বলেই আমার ঠোঁটটা কামড়ে ধরলো। আহ, লাগছে তো বেতনি। ছাড় ছাড় ছাড়। মনি হেসেই চলেছে, মনে হচ্ছে আমার ঠোঁটটা চিবিয়ে খেয়ে ফেলবে। আবার দেখি আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। হঠাৎই কে যেন রুমে চলে এলো এবং কাশি দিল। তাকে দেখি মা। সঙ্গে সঙ্গে আমরা লজ্জায় রাঙা হয়ে গেলাম। এবার মনের উপর রাগ হতে লাগলো। ওই দরজা ছিটকিরিটা পর্যন্ত লাগে আসেনি। আমরা দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মনে হয় মা আমাদের এই অবস্থা দেখে নিয়েছে। মা হালকা হাসে, কিন্তু কিছু বসে দিচ্ছে না। বৌমা, তোমার বাবা আর আমি একটু বাইরে যাচ্ছি, আমাদের আসতে বিকেল হয়ে যাবে, তাই তোমরা কোনো ঝগড়া না করে ভালোভাবে থেকো। এবার মনি আমার দিকে আঙ্গুল তুলে বলল, মা, তোমার এই পিচ্চিটাকে বলো সারাদিন ঝগড়ার পয়েন্ট খোঁজে। তোকে না আমি মেরে পালের চাপা দিয়ে দেব। এবার মা চিৎকার করে বলল, চুপ। বাড়ি এসে যদি তোর নামে কোনো নারী শুনেছি তো তোর একদিন কি আমার একদিন। চিন্তা করো না মা, আদরে আদরে বাদর হয়েছে তো, এই ভূত আমি নামিয়ে ছাড়বো। আচ্ছা মা, আমি মাথা নামিয়ে আছি। ভাবছি সিনিয়র বউ আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছে, আমি ছেড়ে কথা বলবো না। এবার মনি আমার দিকে একটা চোখ টিপ মেরে বলল, মা চলো, তোমার জামা কাপড়গুলো একটু ঠিক করে দিয়ে আসি। তোকে আজ আমি মেরেই ফেলবো, দেখ শুধু মা বাসার চৌকাটটা পেরিয়ে যাক। মা চলো একটু এগিয়ে দিয়ে আসি তোমাদের। এবার মনি চলে গেল আর আমি রাগে গজগজ করছি আর রুমে বসে আছি। এবার মনি ব্রেকফাস্ট করতে ডেকেছে, কিন্তু আমি রুমে বসে ফেসবুক চালাচ্ছি। আগে ফেসবুকে গল্প লিখতাম, কিন্তু এখন বিয়ের পর আর লিখতে পারিনি। মনি আবার ডাকলো, আমি কোনো সাড়া না দিয়ে রুমে বসে আছি। মনি এবার রুমে ঢুকলো, ওর হাতে দেখি খাবারের প্লেট। মনি এবার আমার পাশে এসে বলল, কি জুনিয়র বর, রাগ করেছো? এই পিচ্ছি পর, এই পিচ্ছি বাবু, কথা বলবে তো নাকি? এ পিচ্ছি পণ্ডিত। কি হয়েছে বলুন? এবার আমি রাগটা একটু বেশি দেখে ফেললাম, কারণ আমার কারোর কথা সহ্য হয় না। একটা বইতে পড়েছিলাম এই সময় নাকি সব ছেলে মেয়েদেরই এরকম হয়। মনি এভাবে কথাটা শোনার পর কেমন একটা হয়ে গেল। বুঝলাম মনি কষ্ট পেয়েছে। এবার মনি আমার থেকে মুখ ঘুরিয়ে পাশ ফিরিয়ে বসলেন। আমিও পাবজি খেলা শুরু করে দিলাম। 1 ঘন্টা ধরে খেলছি, কিন্তু মনি আগে যেভাবে বসেছিল এখনো ঠিক ওইভাবেই বসে আছে। মেয়েটা সকাল থেকে কিছু খায়নি মনে হয়। আমি এবার খেলা অফ করে খাবারের প্লেটটা নিয়ে ওর সামনে গেলাম। আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিল। বুঝলাম খুব রাগ করেছে। আমি এবার ওর সামনে বসে ওর মুখের দিকে খাবার তুলে দিলাম। মনি একবার তাকালো, কিন্তু দ্বিতীয়বার আবার মুখ ফিরিয়ে নিল। আমি এবার ওর পাশে বসে আমার বাম হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলাম, আর আমার ডান হাতে খাবার। মনি সারিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি এবার ওর মুখে খাবার তুলে দিতেই মনির চোখে জল। এই কান্না করছো কেন? না না, চোখে কিছু পড়ে গেছে মনে হয়, পোকা পড়েছে। ওই বলো, আমার কি বোকা পেয়েছো? বললাম তো পোকা পড়ে গেছে। বলো না। কিছু না। যাও, তোমার সাথে আমার কোনো কথাই নেই।
আমার জুনিয়র বরটা দেখে রাগ করেছে? জি করেছে। কেন করেছে? সে যার জন্য করেছে সে ভালোভাবেই জানে। ও আচ্ছা, শোনো তাহলে, এটা আনন্দের চোখে চল, কারণ তুমি আমায় খাইয়ে দিচ্ছ তাই। কারণ এই পিচ্চিটাকে খাইয়ে দেবার মতো কেউ নেই যে। ওই পিচ্ছি, আমি আছি তো। এবার আমাকেও খাইয়ে দিল। এবার খাওয়া দাওয়া শেষ করে দুজনে পাশাপাশি বসে ফেসবুকে ঢুকলাম। আমার অনেক মেয়ে ফ্রেন্ড, তাই ফেসবুকে ঢুকলেই অনেক ময়দা সুন্দরীদের পিক সামনে আসে। আপুরা, আপনারা আবার মাইন্ড করেন না, আমার হঠাৎ সিগারেট খেতে মন চাইলো। আপনারা আবার ভাইবেন না যে আমি সিগারেট খাই, এটা শুধু গল্পে। তাই বউকে লুকিয়ে ছাদে গেলাম। ব্যাগে স্কুল ব্যাগে একটা ছিল। এবার সিগারেট শেষ করে রুমে ফিরলাম। এবার মোবাইলটা হাতে নিয়ে দেখি সব মেয়ে ব্লক। কিভাবে সম্ভব এটা? বুঝলাম মনি করেছে। যাক, ভালোই করেছে, এখন তো বউ আছে, এসব করা ভালো না। আমিও কিছু না বলে পাশে বসে রইলাম। হঠাৎই আমার জামার কলার ধরে আমার বউকে উড়াধুরা মারতে লাগলো। এই মারছো কেন? মারবো না তো কি, তোমায় আদর করবো? কি হয়েছে সেটা তো বলো। এটা কিসের গন্ধ শুনি? কই না তো, কিসের গন্ধ? কিসের গন্ধ মানে? সিগারেটের। এতটুকু পিচ্ছি আবার সিগারেট। আজ আসুক মা, বলছি তার গুণধর ছেলের কাণ্ড। এই মা না, মানে আমি তোমার কাছে আদর করছি, প্লিজ এত বড় সর্বনাশ করো না আমার। তাহলে আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। আচ্ছা মহারানী। জি আমার পিচ্ছি বর। এটা বলে আমার গালে একটা কিস করলো আর চলে গেল। বাসায় বসে বসে কিছুর কাজ নেই, তাই টিভি দেখছি। দূর, টিভিও দেখতে ভালো লাগছে না, শুধু মনিকেই দেখতে মন চাইছে। মনি এখন রান্নাঘরে আছে। না, ওকে একটু রাগে আসি। আমি এবার রান্নাঘরের দিকে এগোলাম। দেখি মনি রান্না করছে। আমি এবার পেছন থেকে পা টিপে টিপে গেলাম। দেখেছি সিনেমাতে পেছন থেকে জড়িয়ে ধরতে। আমিও সেমি স্টাইলে মনিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কিন্তু সিনেমাতে অনেক রোমান্টিক কথা হয়, কিন্তু মনি বলল, ছাড়, চলো, রান্নার সময় এইসব না। না, ছাড়বো না। কখনো না। জি, কখনো না। সারাজীবন ভাবে ধরে রাখতে পারবে তো? পারবো। এবার আমি ওর গালে আমার গাল ঘষতে থাকলাম। দেখি মনিও হাসে। ভালোবাসো আমায়? আগে বাঁচতাম না, এখন অল্প। অল্প বাসলেই হবে। ও বুঝলাম, বেশি বাসলে তো তেতো হয়ে যায়। এই রাকিব, তুমি একটা পাগল, বুঝলে? জি, একটা মেয়ের জন্য। কে সেই মেয়ে? যাকে আমি জড়িয়ে ধরে আছি। আমার তাই? আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। মনি মিটি মিটি হাসতেছে, আর আমি ওর রান্না করা দেখছি। আমি কি তোমায় কোনো হেল্প করতে পারি সিনিয়র বউ? জি। কি করতে হবে? আমাকে এভাবে জড়িয়ে ধরে থাকলেই হবে। ফুলি উলে আমার সিনিয়র বউ। আমি এবার ওকে জড়িয়ে ধরে কানে কানে বললাম, আই লাভ ইউ সিনিয়র বউ। লাভ ইউ টু। তাই এবার আমি দুষ্টুমি করে মনিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। মনির সাথে সাথে আমার হাতটা এক ঝটকায় ছাড়ে নিল। এই পাগল, এখন আর দুষ্টুমি না। কেন? জানি না। কি জানো না? সামথিং সামথিং। মানে? জানি না। সামথিং ইজ রং নাকি? জি। এই বলে হাসতে লাগলো। বিকেলে মা বাবা বাসায় চলে এলো। এবার আমাদের বের হতে হবে, মানে আমার শ্বশুর বাড়ি। তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। খুব লজ্জাও লাগছে। শ্বশুরের বাসায় এসে আমি সিনিয়র বইয়ের রুমে বসে আছি। অনেকক্ষণ হলো বউটা গেছে, কিন্তু ফেরার নামই নিচ্ছে না। এবার আমার শালি এলো। আমি অবশ্য বিয়ে দিনই চিনেছি। আমার পাশে বসলো শালি আর হেসে হেসে বলল, কেমন আছেন দুলা ভাই? ভালো, তুমি? ভালো। এবার কিছুক্ষণ কথা হওয়ার পর দেখি মনি এলো, আমার পাশে এসে বসলো, আর সাথে সাথে শালি বলল, মনি, তোর বরটা অনেক কিউট। তোর না হয়ে যদি আমার হতো খুব ভালো হতো। এবার মনি রেগে গেল। এই, তুই যাবি কিনা? শালি হেসে হেসে চলে গেল, আর এদিকে আমায় বাস দিয়ে গেল। মনি আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। মনে হচ্ছে উত্তপ্ত লাভা বের হচ্ছে আগ্নেয়গিরি থেকে। তাই আমি একটু সরে বসলাম। এবার মনি আমার দিকে ঝুঁকে বসলো। ও, তার মানে আমার বোনকে এইসব শেখানো হচ্ছিল? আরে বাবা, আমি কি করলাম? তোমার বোনই তো এসে বসলো আমার কাছে। কেন বারণ করতে পারলে না? ধুর, কি যে বলো। যতই হোক, সে তো আমার শালি। ভাইয়ারা ও বোনেরা, আপনারাই বলুন, শালি যদি পাশে বসে তাহলে তাকে কিভাবে উঠতে বলবেন? শুনি, এটা কিন্তু নাইনসাফি ব্যাপার। হ্যাঁ, সে তো হবেই, কুত্তা বেড়ায়। এবার আমাকে
এবার আমায় জড়িয়ে ধরে বুকে কিল মারতে শুরু করলো। আর তখনই দরজার কাছে শালি এসে বলল, ভালোবাসা হয়ে গেলে খেতে আসুন। আমরা এবার ওকে দেখেই খুবই লজ্জা পেয়ে গেলাম। এবার মনি লজ্জায় রাঙা হয়ে ছুটে চলে গেল আর ওর বোনকে বলে গেল। তো দুলাভাইকে নিয়ে আসিস। এবার শালি হাসতে হাসতে আমার কাছে এলো আর বলল, কি দুলা ভাই, ব্যাঘাত ঘটিয়ে দিলাম তাই না? ব্যাঘাত কি জানি না, তবে খুব জোর বাঁচিয়েছ আমাকে, নইলে আজ আমায় মেরে তক্তা বানিয়ে দিত। দুলা ভাই এখন দেখি আপনাকে আপু বেশ মারও দিচ্ছে। পুরোই ইজ্জতের ফালুদা বানিয়ে ফেললো। না না, ওই আর কি, তোমার দিদি একটু রাখি তো তাই। ও আচ্ছা, এখন চলুন। এবার রাতের খাওয়া দাওয়া সেরে বিছানার উপর বসে পাবজি খেলছি। মনি পাবজিকে একদম দেখতেই পারে না, তাই সোজা এসে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। আমি কিছু রিয়েক্ট করলাম না। এবার মোবাইল টেবিলে রেখে মনি আমার পাশে বসলো, গালে হাত দিয়ে। আমার আর কিছু করার নেই, তাই আমিও শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়তেই মনি আমার দিকে যেন কেমন ভাবে দেখলো। মনি হলো আমি কোনো খুন করে এসেছি। আমি চুপচাপ শুয়ে আছি। কিছুক্ষণ পর মনি বলল, এই চলো ছাদে যাবো। আমি যাব না, তুমি যাও। কেন? ঘুম পাচ্ছে। সে তো বোঝাই যাচ্ছে ঘুম পাচ্ছে না, পাবজি খেলবে। না না, ওসব কিছু না। তাহলে চলো। না, আমার ঘুম পাচ্ছে। দাঁড়া, তোকে এইভাবে বললে হবে না। এবার সোজা গন্ডির মতো এসে আমাকে কোলে তুলে নিল। আজ এই পিচ্চির আবার কোলে চড়ব। এবার সোজা গন্ডির মতো এসে আমাকে কোলে তুলে নিল। আজ এই পিচ্চির আবার কোলে চাপবো, তাও আবার সিনিয়র বইয়ের কোলে তুলে। মনি আমার দিকে তাকিয়ে মিটমিটি হাসে। ওরে বাবালে পিচ্ছি একটা। এবার আমার বাম গালটায় একটা ইয়ে দিল, মানে হলো কিস দিল। আপনারা আবার অন্য কিছু ভাবেন না, আমি এখনো পিচ্ছি। এবার আমাকে ছাদে নিয়ে এলো। ছাদে বেশ হাওয়া বইছে, নিরিবিলি জায়গা। দুজনেই পাশাপাশি বসে আছি, একে অপরের হাত ধরে। হালকা হাওয়া বওয়ার কারণে বেশ ভালোই লাগছে। আর আকাশের ওই চাঁদের আলোতে মনির মুখটা পরীর থেকেও কম লাগছে না। আমি এবার মনির চুল খুলে দিলাম। হাওয়াতে হালকা উঠছে আর মনির চুলের ওই ঘ্রাণ আমাকে মাতিয়ে চলছে। এবার আমার সিনিয়র বউটা আমার কাঁধে মাথা রাখলো। এই রাকিব, হুম। এতক্ষণ পর? না মানে কি মানে? মানে ভাবছিলাম, কি ভাবছিলে? তুমি বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? তো কে বেশি সুন্দর শুনি? আমার কাছে সবচেয়ে সুন্দর হলো তুমি, যাকে আমি আমার পাশে রাখতে পেরেছি। আমার তাই? তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর, তাই চাঁদও তোমাকে দেখে হিংসা করে। মানে? চাঁদ তোমাকে দেখেও হিংসা করে। ওরে বাবালে, আমার জুনিয়র বোর্ডটা দেখে আজ অনেক রোমান্টিক। এবার মনি আমায় জড়িয়ে ধরলো আর আমার হাতটা নিয়ে বলল, রাকিব, বলো। শোনো না, হুম। আমার না একটা বেবি লাগবে, ঠিক তোমার মতো। বেবি মানে? আমাদের একটা বেবি লাগবে। আমি জানি না। ওই পাগলি, আমরাই তো এখনো এক একটা বেবি, আর আমাদের আবার বেবি। আমি জানি না, আমার একটা বেবি লাগবে আর তার নাম দেব সিয়াম। ও মা, তাই নাকি? সিয়ামের মা? সিয়ামের বাবা। এবার কিভাবে সিয়ামকে আনতে হয় সেটা তো আমি ঠিক জানি না। পেয়েছি, এদিকে সব জানে আর এসব জানে না। না, আমি কিছুই জানি না ভাইয়ারা, আমিও তো কিছু জানি না। একটু বললেন কিভাবে আনতে হয়। তাহলে জানতে হবে না, আজ রাতে সব জেনে যাবে। এই চুপ করো। কেন? দেখছো না আমাদের পাঠক পাঠিকারা এইসব পড়ছে? তাতে কি? তাতে কি মানে? আমার পাঠক পাঠিকা ভাইয়ারা লজ্জা পাবে না? তাই? এবার মনি আমার বুকে জায়গা দখল করে নিল। আমি ওকে জোরে ধরে আছি। মাঝে মাঝে আমার দিকে দেখছে আর মুচকি হাসি দিচ্ছে। রাকিব, আমাদের সিয়াম কবে আসবে? জানি না। কেন জানো না? আমি কিভাবে জানবো? আমি কি মেয়েদের এসব নিয়ে খবর প্রচার করে নাকি? এবার মনি আমার শার্টের কলার ধরে বলল, বল, এর আগে কয়টা মেয়ের সাথে এরকম করেছিস? কি যে বলো। যা, তোর সাথে আমার কোনো কথাই নেই। এবার মনি আমার পাশ থেকে উঠে কিছুটা দূরে চলে গেল। আমি এবার সাথে সাথে উঠে ওর রাগ ভাঙানোর জন্য লেগে গেলাম, কিন্তু একটুও মানছে না। আমি এবার মনিকে কোলে তুলে নিলাম। মনি এটা দেখে পুরাই অবাক হয়ে গেছে। আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম। এবার রবিনে গিয়ে মনিকে বিছানার ওপর শুয়ে দিলাম। আমি এবার লাইট অফ করে একপাশে শুয়ে পড়লাম। একটু পরই অনুভব করলাম আমার উপরে মনি চেপে আছে। এবার আমার কানের কাছে এসে বলল, এরপরে দেখবে আমাদের বাবু।
এটা বলার সাথে সাথে মনি আমার ঠোঁট কামড়ে ধরলো। বেশ ভালোই লাগছে আমার। আমায় এমনভাবে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে আজ এই পিচ্ছিটা শেষ। আমি এবার একটু দুষ্টুমি করে ওর ঘাড়ে একটা কিস করলাম, আর সাথে সাথে মনে কারেন্টের মতো কেঁপে উঠলো। ওয়েট, আপনাদের কি লজ্জা নাই নাকি? এখনো পড়ে যাচ্ছেন? বাকিটা ইতিহাস। এই বইয়ের 536 নম্বর পেজে বাকিটুকু লেখা আছে, পারলে পড়ে নেবেন। শ্বশুরের বাসায় আদর যত্নটা ভালোই হলো। এবার তার পরের দিন বিকেলে বাসায় ফিরে গেলাম। আমি এখন আমার রুমে বসে আছি। মনে এসে আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। যাও বাজার থেকে কিছু নিয়ে আসো। আমি তো বাজার করতে পারি না। এবার থেকে সব শিখতে হবে। যাও, আর বাজার করে শিখতে হবে। না, তবুও। এবার আমার সামনে এসে বলল, বাজারে গেলে পাবজি খেলা হবে না যে, আমি বুঝতে তো পারছি। কই তোমার মোবাইলটা দাও তো। না, ওসব না। আমার মোবাইল চাইছো কেন? দিতে বলছি না। পুরি বাবা, এত রাগ কেন? এই না মোবাইল। আমি এবার পিচ্ছির মতো ওর সামনে মোবাইলটা এগিয়ে দিলাম। একটু পরেই আমার হাতে মোবাইলটা দিল। আমি কোনো মতে মোবাইলটা পকেটে ভরে বাজারে চলে গেলাম। বাজারে তো চলে এলাম, কিন্তু কি নেব? সিনিয়র বউকে একটা ফোন দেই। কি নেব? ব্যাগে একটা লিস্ট আছে, দেখো। আমি এবার ব্যাগটা থেকে লিস্টটা বের করতেই অজ্ঞান। এত বড় লিস্ট! তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। এবার আমি সব জিনিস কিনে নিয়ে বাসায় গেলাম। আমি এবার ফ্যানের নিচে বসে ভাবলাম একটু পাবজি খেলি। পকেট থেকে মোবাইলটা বের করতে দেখি পাবজি নেই। বুঝলাম এটা মনির কাজ। আমি রেগে আগুন হয়ে গেলাম। রাগে গজগজ করতে করতে আমি রান্নাঘরে গেলাম। দেখলাম মনি গরমে ঘেমে গেছে। ওর ওই ঘাম মাখা ক্লান্ত মুখটা দেখে আমার রাগ এক নিমিষেই নেমে গেল। আমি এবার ওর সামনে গিয়ে দাঁড়ালাম। মনি বলল, কি হলো? না, কিছু না। মেয়েটার অনেক কষ্ট হচ্ছে, তা আমি ভাবলাম একটু সাহায্য করি। আমি তো সব রান্না করতে পারি। আসলে আমি তো বাস্তবে রান্না পারি না। কোনো মেয়ে আছো যে আমাকে রান্না শেখাবে? থাকলে ইনবক্সে যোগাযোগ করো। তুমি সরো, আমি একটু রান্না করে দিই। না, করতে হবে না। কেন? দেখছো না এখানে গরম। তো কি হয়েছে? না, তোমার কষ্ট হবে। না, হবে না। এবার আমি ওকে টেনে সরিয়ে নিলাম। আমি এবার রান্নাতে যোগদান করলাম। মনি আমার কপালে একটা কিস দিয়ে বলল, পাহাকলি ছিহি। চুপ পাগল। এবার রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে আছি আর টিভি দেখছি। হঠাৎই মনে এসে আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিল আর সিরিয়াল লাগিয়ে দিল। আমি তো রেগে আগুন হয়ে গেলাম আর মনে মনে বললাম, যে হালা ওই সিরিয়ালের চ্যানেল দিচ্ছে ওরে এখন পাইলে পুইতা ফেলতাম। এখন আর কিছু করার নেই, তাই বাসায় বসে রইলাম। এবার আমার মাথায় একটা আইডিয়া এলো। আমি আমার মোবাইলটা কানে নিয়ে আবল তাবল বকে যাচ্ছি। মনে আমার দিকে মাঝে মাঝে দেখছে আর রেগে আগুন হয়ে যাচ্ছে। এবার আমি ওকে শুনে বললাম, বাবু কি করো? খেয়েছ? ভালো কথা। বাবু মা অনেক ভালোবাসি তোমায়, লাভ ইউ, এগুলোই বলছি। আর আমি ওর দিকে তাকাচ্ছি। মনের মুখটা পুরোই লাল হয়ে গেছে আর আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসছি। মনে তার রাগ সামলাতে না পেরে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আমাকে অনেক মারতে থাকলো। তোর লজ্জা নেই বাসায় বউ থাকতেও প্রেম করতে? তোমার লজ্জা নেই? বাসায় বর থাকতেও সিরিয়াল দেখছো? কোথায় একটু বরকে আদর করবে তা না। দেখি তোমার মোবাইলটা দাও দেখি, কোন মেয়ের লাইনে আছে। আজ ওই মেয়ের একদিন কি আমার একদিন। আমি এবার মজা করে মোবাইলটা এদিক ওদিক হাত ঘোরাঘুরি করছি আর মোবাইলটা নেওয়ার জন্য চেষ্টা করছে। এক পর্যায়ে, রাকিব তুমি মোবাইলটা দিবে কিনা? না, দেব না। ওই মেয়েকে আমি অনেক ভালোবাসি। এবারও আমার পক্ষে অনেকগুলো দিয়ে চলে গেল। আপনারা কি মনে করেছেন? আরে ভাই, মাইর দিয়ে গেল। যাও ওই মেয়ের কাছেই যাও। আমি কে? এটা বলে মনি কান্না শুরু করে দিল। মনির চোখে জল আমি আর সহ্য করতে পারলাম না। এই বাবু, আমি তো এমনি মোবাইলটা নিয়ে তোমাকে রাগাচ্ছিলাম। না, তুমি সত্যি করছিলে। আরে বাবা, এই দেখো। এবার মনিকে মোবাইলের কল লিস্টটা দেখালাম। ও কল লিস্ট দেখে কেমন একটা আনন্দিত হলো, আবার ঘুরে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো, আমায় জড়িয়ে ধরলো। মনে হচ্ছে ওর বুকের সাথে আমাকে মিশিয়ে ফেলবে। তোমার আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? না বাবু, আমি তো তোমার কষ্টটা দেখতে পাই না, কেমন করে দেব? তো এটা কি করলে? বাবু, তোমার তো একটু রাগা ছিলাম। যাও, জানো তো আমি অনেক কষ্ট পেয়েছি। কেন শুনি? আমি তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখতে পারবো না। আমি না তোমার পিচ্ছি বউ। তাই? আমার পিচ্ছি বউ? আমি জুনিয়র বউ। এবার আমার কোলে উঠে বসলো আর আমার বুকে মাথা রাখলো। রাকিব, হুম। এই শোনো না। বলো না। এই জুনিয়র বউ। সিনিয়র বউ। চলো না আজ পার্কে যাই।
যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবু? আমার এখানে এখানে একটা করে পাপ্পি দিতে হবে। আমার লজ্জা লাগে তো। না, লাগবে না। তো লাগবে। না বলেছি না। এবার আমি ওকে আরো জোরে জড়িয়ে ধরলাম আর ওর কপালে আলতো করে কিস করলাম। খুব লজ্জা পেয়েছে মনে হয়। এবার আমার বুকে মাথা ঢোকালো। আমি এবার ওকে বিছানায় নিয়ে গেলাম। এবার আমি একটু মজা করে ওর কোমরে হাত রাখলাম। সঙ্গে সঙ্গে কারেন্টের ঝটকা খাওয়ার মতো কেঁপে উঠলাম। আমার হাতটা ধরে নিল। হাতটা ধরছো কেন? জানি না। ছাড়ো না। কাতে কোথায় লাগে তো বাবু? তাই? তাহলে আর একটু দিয়ে দেখি। না। আচ্ছা, তাহলে তোমার ঠোঁটের লিপস্টিকটা খেতে দেবে বলো? দেবো, কিন্তু বিকেলে। বিকালে শুনে আমার মাথাটা গরম। বিকেলে কেন? ওলে বাবালে, আমার বাবুটার দিকে রাগ করেছে গো। ওই বিকেলে কেন আগে বলো। আমি তো এখন লিপস্টিক পরিনি, বিকালে যখন পরব তখন কি? তবে রে পেতনি। এবার ওর দুটো হাত ধরে আমি আমার মুখ ওর মুখের সামনে নিয়ে গেলাম। মনি লজ্জায় চোখ বন্ধ করে নিয়েছে। ওর প্রতিটা নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আর দেখলাম মনির মায়াবী মুখটাতে হালকা ঘামের বিন্দু জড়ো হয়েছে। আমি এবার আমার ঠোঁট নিয়ে ওর ঠোঁটে হালকা স্পর্শ করলাম। এটা করতেই মনি আমার হাত ছাড়িয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এবার সোজা আমায় নিচে রেখে মনি আমার বুকের উপর চেপে বসলো। আমার চোখে মুখে গালে কিস করতে থাকলো আর কানের কাছে গিয়ে বলল, আই পিচ্ছি। বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাগলি। সত্যি? না, মিথ্যা। আমার বাবুটা। জি, আমার পিচিব। এবার আমায় জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছে। কিছুক্ষণ পর দেখি আমার সিনিয়র বউটা ঘুমিয়ে পড়েছে। থাক, আর ডাকবো না। সারাদিন অনেক কষ্ট করেছে আমার পাখিটা। এবার বিকেলে একটু মনিকে নিয়ে পার্কে যেতে হবে। মনের মানুষের জন্য তো এইটুকু করা যায়, তাই না? ভাবছিলাম কত ভালোবাসে মেয়েটা আমাকে। মেয়েটার মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি সারাদিন কত ঝগড়া করে, কিন্তু এখন ঘুমিয়ে পড়ার পর মনে হচ্ছে একটা নিষ্পাপ শিশু। এবার আমি ওর কপালে আরেকটা কিস দিয়ে আমার বুকের ভিতর জড়িয়ে ধরলাম। এবার আমিও ঘুমিয়ে পড়লাম। বিকেলে দেখি আমার বউটা আমাকে টানছে। এই কি হলো গো? আমি ঘুম ঘুম চোখে পড়লাম। কি হলো? ওঠো, বাইরে যাবে না আমাকে নিয়ে? বাইরে কি করতে যাব? তোমার মনে নেই ওই যে দুপুরে বললাম পার্কে যাব? ও হ্যাঁ, আচ্ছা রেডি হয়ে নাও। শোনো না। বলো না পেতনি। এই, আমি পেতনি না, ওকে? আচ্ছা, আমার লাল পরি। তুমি জানো না আমার লাল রং একদম পছন্দ না। আচ্ছা আচ্ছা, আমার নীল পরি। হয়েছে, চলো। কোথায়? যাও, ফ্রেশ হয়ে আসো। আচ্ছা, এই ব্যাপার। দেখি আমার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসে। এবার আমি আয়নার দিকে তাকাতে দেখি পেতনিটা আমার মুখের আটা ময়দা মাখিয়ে দিচ্ছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, চোখে কাজল। আমি ওসব দেখে তো পুরাই রেগে আগুন। মনি, তোকে না আমি পুরাই। আস্তে আস্তে বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে গিয়ে মুখটা সাবান দিয়ে পুরো 20 মিনিট ঘষাঘষি করলাম। তারপরে রুমে আসলাম। দেখি মনি কতগুলো শাড়ি বিছানার উপর রেখে বসে আছে। আমি এবার বিছানার কাছে গিয়ে বললাম, এই এত শাড়ি বের করেছো কেন? পার্কে বিক্রি করবে নাকি? না। তাহলে কোনটা পরবো বলতো? তোমার ইচ্ছা। আমার ইচ্ছে মানে? আবার রেগে যাচ্ছে। হায় আল্লাহ, মেয়েদের এত রাগ দিয়েছে কেন? না না, মানে এইটা। এটা কেন? এই শাড়িটা নীল রঙের, আর এটা পরলে তোমাকে নীল পরি লাগবে। তেমন আমাকে আগে ভালো লাগতো না। আরে বাবা, সেটা না। জি, সেটাই। বিশ্রাম বকে আমাকে শাড়িটা পরিয়ে দাও। এটা বলেই আমার সামনে শাড়ি খুলতে লাগলো। রে বাবা, আমি অনেক লজ্জা পেয়ে গেলাম আর আমি মাথা নিচু করে রইলাম। আমি পারবো না। না পারলে আমি এমন ভাবে তোমার সামনে সারা বিকেল থাকবো। আচ্ছা, থাকতে হবে না। বউ যখন আমার, তাই আমাকে সব করতে হবে। এই তো আমার পিচ্চি বর দেখি সবই বোঝে। আমি এবার ওকে শাড়ি পরতে পরতে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর ওর ঘাড়ে একটা কিস করলাম। মনে দেখি মিটি মিটি হাসেছে। আমি বাবুটা দেখে অনেক রোমান্টিক। জি, আমি রোমান্টিক না। রোমান্টিক না, তবে আমি বাবুটা শুধু আমার সাথেই রোম্যান্স করতে পারে, তাই না? জানি না। শাড়ি পরানো শেষ। এবার শাড়ির কুচিটা গজে দেওয়ার অপেক্ষা। একটু লজ্জাও লাগছে। এবার আমি মনের মুখের দিকে তাকালাম। এতক্ষণ হাসিল আর এবার আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিল। এবার আমি শাড়ির কুচিটা গোজা দিলাম। এবার আমি ওকে জড়িয়ে ধরে কিস করতে থাকলাম। এই, কি হচ্ছে এসব? আমি আমার সিনিয়র বউটাকে একটু আদর করছি। লজ্জা লাগতো, ছাড়ো। আমি তো আমার সিনিয়র বউটাকে
আদর করছি, তাতে তোমার কি? তাই নাকি? হুম। এবার আমার ঠোঁটে ঠোঁট মিটিয়ে দিল, আর আমার ঠোঁটটা এবার কামড়ে ধরলো। আর বলবো না, যাক, বাকি সব ইতিহাস। কিছুক্ষণ পর আমাদের কলেজের অ্যাডমিশন হলো। আজ আমরা দুজনেই কলেজে যাব। এই বাবু ওঠো। ঘুমাতে দাও। এই বাবু, হুম এই বাবু কি বলবে বলো? ওঠো প্লিজ, কলেজে যেতে হবে তো নাকি? পরে। এবার আমার হাতটা ধরে টেনে তুললো। এবার আমাকে ওয়াশরুমের সামনে নিয়ে গেল। যাও ফ্রেশ হয়ে এসো। না, যাব না। কেন? একটা দাও না। না। ওই দাও না। কেন? সকালে বইয়ের একটা মিষ্টি কিস খেলে দিনটা ভালো কাটে। ওমা তাই? দাও। না এখন না, পরে। কেন? জানি না। আমি এতক্ষণ ওর দিকে ভালোভাবে খেয়াল করিনি। ভালোভাবে দেখতে দেখি আমার পরিটা একটা শাড়ি পরেছে, আমার প্রিয় কালার নীল। আজ এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওর দিকে তাকিয়ে থাকে। এবার আমি ওকে জড়িয়ে ধরতেই, এই দুষ্টামি করবে নাকি? কালকে রাতে তো একটুও ঘুমাতে দিলে না। একটু করি না। না। ওরে বাবা, আমার বউটা রেগে গেছে, একটা দাও না। তোমাকে নিয়ে আর পারি না। এবার আমার কপালে একটা কিস দিয়ে আমাকে ওয়াশরুমের দিকে ঠেলে দিল। আমি এবার ফ্রেশ হয়ে ড্রেস পরে রেডি হলাম। বেশ ভালোভাবে সেজে গুজে আজ প্রথম কলেজে যাব। এবার মনি আমার সামনে এসে চুলগুলো এলোমেলো করে দিল। আমি রেগে গেলাম। সেই 30 মিনিট ধরে চুলগুলো একটা খ্যাতমার্কা স্টাইল আনলাম, মনি সব নষ্ট করে দিল। এটা কি হলো? আমার চুলগুলো এভাবে করলে কেন? আমি থাকতে তো ভাব চলবে না। আমি চুপি চুপি বললাম, কেন যে এই পেতনিটাকে বিয়ে করলাম। এবার সরাসরি আমার শার্টের কলার ধরে বলল, কি বললি? পেতনি আমি? কই না তো। আচ্ছা। এটা বলে একটা হাসি দিল। আমিও মুগ্ধ হয়ে গেলাম। এবার আমরা কলেজের দিকে রওনা দিলাম। কলেজে এসে মনি আমার বাম হাতটা শক্ত করে ধরে আছে। ওই হাতটা ছাড়ো। কেন? লোকে দেখলে কি বলবে শুনি? কি বলবে মানে? বোঝো না তুমি আর বউ? তো সত্যিটা বুঝলে ক্ষতি কি? না, আমি চাই না সবাই জানো আমার বিয়ে হয়েছে। এবার ব্যাগ থেকে একটা পেন বের করে বলল, এটা দেখছো? মেরে ফেলবো। এবার দেখি কেউ আমাকে ডাকছে। পাশ ফিরে দেখি সানজিদা। সানজিদা আমার ফ্রেন্ড, মানে স্কুল লাইফের ফ্রেন্ড। আমি এবার ছোট ওর কাছে চলে গেলাম। সানজিদার সাথে অনেকক্ষণ কথা বলার পর আমার মনে পড়লো মনির কথা। মনে হয় আজ আমায় মেরেই ফেলবে। আমি এবার সানজিদাকে বাই বলে ছুটে সেখানে চলে গেলাম, যেখানে আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম। আমি যেতেই দেখি মনি এখনো ওইখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর এই রোদের মধ্যেই। আজ মনে হয় আমার কপালে ভীষণ দুঃখ আছে। আমি ছুটে ওর সামনে গিয়ে কান ধরলাম, বাবু, ও বাবু, সরি। এবার মনি হনহন করতে হাঁটতে থাকলো, কোনো কথা বললো না। এবার ক্লাস শেষ করে বাসায় যাব। এখনো পর্যন্ত কিছুই বলেনি, এত রেগে আছে। এবার রেগে আমার বাইকে এসে বসলো। আজ আমার কাঁধে হাতও রাখেনি। অন্যদিন তো আমায় জড়িয়ে ধরে থাকে, আজ কিছুই করলো না। আমরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম। আমি এবার রাস্তার মাঝে ওকে অনেক কথা বলানোর চেষ্টা করেছি, কিন্তু ও একটা কথা বলেনি। এবার আমরা বাসায় আসলাম। প্রথমে মনি ফ্রেশ হয়ে এলো, তারপর আমি। খাওয়া দাওয়া করার পর আমি আমার রুমে যেতেই দেখি মনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি ওর কাছে যেতেই মুখটা ফুরিয়ে নিল। আমি ওর পাশে বসে পড়লাম। এই বউ কোনো কথাই বলছে না। এই সিনিয়র বউ গো, এই সিয়ামের মা। এবার আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে বলল, কি হয়েছে? রাগ করেছ? এই বাবু। না, যাও, এখন ভালো লাগছে না। চুপ, আমার সাথে কথা বলবে না। এবার আমি ওর সামনে গিয়ে কান ধরে উঠবস করতে থাকলাম, বাবু সরি। যা না, ওই মেয়েটার কাছে যা, ওকে গিয়ে সরি বল। বাবু, ওই মেয়েটা জাস্ট ফ্রেন্ড, মানে স্কুল লাইফের ফ্রেন্ড। ওই জাস্ট ফ্রেন্ড না অন্য কিছু, সেটা তুমিই ভালো জানো। এবার আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমাদের দুজনের ভালোবাসার কসম, ও জাস্ট ফ্রেন্ড। এবার একটু হাসি ফুটলো, আবার রেগে বলল, তা আমার সাথে পরিচয় করিয়ে দিলে না কেন? না, মানে আমি ভুলে গিয়েছিলাম তো। যা, কি বললাম? এবার রাকে তোর কপালে মার মিস নাই। কি? আমাকে ভুলে গিয়েছিলে? এটা বলে আমার বুকের মধ্যে আদর করতে শুরু করলো। আরে ভাই, মারতে শুরু করলো রে। এই বাবু, লাগে তো, এমনিতে চিকন মানুষ। লাগো, তাতে আমার কি? এবার মার বন্ধ করে আমার বুকে মুখ কষলো আর বলল, আমাকে কেউ ভালোবাসে না। এই তো বাবু, আমি ভালোবাসি। না, তুমি অবশ্য। কিভাবে শুনি? যদি ভালোবাসতে তাহলে তোমার ফ্রেন্ডের সাথে মিট করাতে। সরি বললাম তো। না, এভাবে বললে হবে না।
আমাকে এখন একটা ছোট্ট করে কিসকে বলতে হবে আই এম এক্সট্রিমলি সরি। কিভাবে বলবো? ওকে বাবু, আমি এবার ওকে কিস খেয়ে বললাম। এবারও আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথা তুলতে দেখি ওর দুটো চোখ লাল হয়ে গেছে। আমি চোখ দুটো মুছে দিয়ে চোখ দুটোর উপর ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ শুধু এই পাগলিটার। তাই? হুম। তাহলে আমাকে রাখো কেন? রাখলে তোমাকে খুব সুন্দর লাগে তাই। বলে বলে পিচ্চুকটা। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে আছি। মনি মিটি মিটি হাসতেছে। এবার আমি ওকে কিস করতে যাব, ঠিক তখনই মায়ের ডাক। ও দৌড়ে চলে গেল। ধুর, কি রোমান্টিক একটা মুহূর্ত। মায়ের জন্য সব শেষ হয়ে গেল। 5 বছর পর এখন আমাদের একটা বাচ্চা আছে, তার নাম রেখেছি সিয়াম। আর আমি আর আমার বিবি মনিকে খুব রাগাই। আর এই রাগানোর কারণে কত যে মার খেয়েছি তার কোনো হিসাবই নাই রে ভাই। তবুও আফসোস নেই, কারণ মনির মতো একটা বউ পেয়েছি। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। আর গল্পটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।